নমস্কার, খুলুমখা। তো আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি। আমাদের রাজ্যে শাসক দলের জনবিচ্ছিন্নতার কারণে তারা যত কোণঠাসা হচ্ছে, তাদের ভেতরে শুধু জনগণ থেকে বিচ্ছিন্ন না হওয়া না, যে আভ্যন্তরীণ কুন্দল এগুলো যত বাড়ছে, তত বেশি শাসক দলের যারা এখন মূল কেন্দ্রে আছে, যাদের হাতে স্টিয়ারিং, তাদের রাজনৈতিক কর্তৃত্ব বজায় রাখার জন্য ক্রমশ যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই ছিল না, এটাকে আরো গুরুতরভাবে তার এই অধঃপতন ঘটানোর জন্য খুবই পরিকল্পিতভাবে তার প্রক্রিয়া সেখানে চলছে। এবং এই বিধানসভার 4টি আসনের উপনির্বাচন ঘোষণা হওয়ার পর তার মাত্রা, সংখ্যার দিক থেকে এবং নানা ধরনের আক্রমণের যে বৈচিত্র্য, ব্যাপকতা প্রায় অতীতের সমস্ত লিমিট ছাড়িয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে কয়েকটা ঘটনা তুলে ধরছি। যেমন প্রথমত হল ধলাই জেলার সালেমাতে, সেখানে আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু উদ্যোগ চলছিল। ওইখানে গত 27 তারিখে আক্রমণ সংঘটিত হয়েছে, মানে 27 তারপরে দিলীপ বৈদ্য নামে আমাদের এক কমরেডের বাড়িতে। তারপর 29 তারিখে যে এই এই মোহনপুর ঈশানপুর স্কুলে পঞ্চবটিতে, সেখানে আমাদের একটা পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসের সামনে সেই 88-92 জোট আমলে এডিসি নির্বাচনে পুলিং বুথের ভিতরে তৎকালীন যে শাসক দল কংগ্রেসের হাতে খুন হয়ে শহীদ হয়েছেন অরুণ দেব, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ সন্ত্রাস তৈরি করা। গত 30 তারিখে আমাদের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, তিনি তার বাড়ি থেকে আগরতলার দিকে ফিরছিলেন, উদয়পুরে একটা কর্মসূচি পালন করে। তার উপরে আক্রমণ হলো এবং এটা নিয়ে তার উপরে এই বিগত 4 বছরে প্রায় 1 ডজন বার, অর্থাৎ অসংখ্যবার এরকম প্রাণঘাতী আক্রমণ হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে সেই গাড়ির ছবি দেখেছেন, কি মানে ভয়ঙ্করভাবে সে আক্রমণটা সংঘটিত করেছে। তারপর গত 31 তারিখে এই মোহনপুর মহকুমা, আমাদের ত্রিপুরাজ্যের গুণধর মন্ত্রী, শিক্ষা এবং এই আইন দপ্তরের ভারপ্রাপ্ত খুবই কি বলে জ্ঞানী মন্ত্রী, কথায় কথায় তিনি গণতন্ত্রের, মানুষের অধিকারের এবং রাজ্যটাকে যে মানে কোন একটা যুগে নিয়ে গেছেন এরকম ভাবে ব্যাখ্যা করেন। যদিও কেন জানি অজ্ঞাত কারণে এখন সাংবাদিক সম্মেলনে তাকে দেখাই যায় না। এখন কেন তাকে তার চেহারা দেখানো হয় না জানি না। আজকে আমি সকালবেলা আমাদের জেলা সম্পাদক
রতন দাস, মহকুমা সম্পাদক মোহনপুরের প্রণব দেববর্মা সহ আরও আমাদের নেতাকর্মীদের নিয়ে বিস্তীর্ণ এলাকা সেখানে আমি ঘুরে আসছি। আমি এটাতে ডিটেল আসব যে কিভাবে গত 31 তারিখে সকাল 9টা থেকে একদম 2টা অবধি 5 ঘন্টা লাগাতার প্রায় 100 জনের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে। আমি ডিটেলটা একটু পরে আসছি। তারপর আপনারা জানেন গত 31 তারিখে আমরা সুরমা বিধানসভা কেন্দ্রের সেখানে আমরা প্রার্থীপদ জমা দিয়েছি কমলপুর মহকুমা শাসক অফিসে। গত 4 বছরে ত্রিপুরাজ্যে এই আধাভিসি সন্ত্রাসের অন্যতম যে একটা আক্রান্ত জর্জরিত একটা মহকুমা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে, আমরা আশা করতে পারিনি যে একটা সুযোগ পেলাম, এই সুযোগে প্রায় বাঁধ ভাঙ্গা স্রোতের মতো মানুষ নেমে এসে নমিনেশন পেপার জমা দিল সুশৃঙ্খলভাবে। কিন্তু সহ্য হবে কেন শাসক দলের, এবং সেই জ্বালাতে সেই মহকুমার একজন মন্ত্রী আছেন খোদ কমলপুর থেকে যে নির্বাচিত। 31 তারিখ মধ্যরাত্র থেকে আক্রমণ শুরু হয়ে গেল। মানিক ভান্ডার বাজারে আমাদের সমর্থকদের তিনটি দোকান লুটপাট, তারপর আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এবং গতকাল রাত্রিবেলা আবার সেখানে বাইক বাহিনী কমলপুর শহর থেকে মানিক ভান্ডার ওই সমস্ত এলাকাতে মানে অবাধে বিকাল থেকে রাত 12টা অবধি মানে নানাভাবে সন্ত্রস্ত করা, গালিগালাজ করা, আমাদের সমর্থকদের, আমাদের প্রার্থীর বাড়ির সামনে গিয়ে প্ররোচনা সৃষ্টি করা। যাই হোক, আমি ধলাই জেলার পুলিশের এই এসপিকে ধন্যবাদ জানাবো। আমি যখন জানলাম তাকে ফোন করেছি, তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেছেন। কিন্তু আবার এই সন্ধ্যাবেলা একবার ঘরে ঢুকে যাওয়ার পরে আবার রাত 11টার সময়তে আবার সেই বাহিনী জড়ো হয়ে আবার বের হলো। আবার পুলিশের কাছে শরণাপন্ন হলাম রাত 11টার পর। যাই হোক, পুলিশ একটু ভূমিকা দেখিয়েছে, যদিও কোনো অ্যারেস্ট নেই, কোনো কালপ্রিট, কোনো সমাজ বিরোধীকে ধরার চেষ্টা নেই, এটা তাড়িয়ে দিয়েছি এটুকু, অর্থাৎ সেরকম ক্ষতি হলো না। তারপর গতকাল দক্ষিণ ত্রিপুরার আমাদের এই সুদন বাবুর তাঁর যে নির্বাচনী ক্ষেত্র রাজনগর, তার অন্তর্গত একটা বাজার রাধানগর। আপনারা জানেন আমরা ভারত সরকারের বা ত্রিপুরা সরকারের বিজেপি সরকারের যে এই পেট্রোলিয়াম পদার্থ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে এটা আকাশ ছোঁয়া, কোনো নিয়ন্ত্রণ নেই। ত্রিপুরা রাজ্যে তো কোনো মানে শৃঙ্খলাই নেই। 1 সপ্তাহব্যাপী সে প্রোগ্রাম করছে সারা ত্রিপুরা রাজ্যে। যথারীতি পুলিশের পারমিশন নিয়ে আমাদের দলের লোকেরা মিছিল বের করবেন, কিন্তু কথা নেই, বার্তা নেই। তার আগেই বিজেপির লোকরা যেখানে আমরা মিছিল করব সে বাজারে লাঠিসোঁটা নিয়ে তৈরি হয়ে আছে পুলিশের সামনেই। আমাদের কমরেডরা তারা চেষ্টা করলো যে না, একটু এই সংঘর্ষ এড়ানো যায় কিনা, ঠিক আছে বাজারটা এড়িয়ে, কিন্তু পুলিশের বাধা এড়িয়ে পুলিশ বলা যায় প্রায় দাঁড়িয়ে তামাশা দেখার মতো মিছিলের উপর আক্রমণ করলো।
আহত হলেন আমাদের কিছু লোক। তারপরে আহতদের রাজনগর এই হসপিটালে ব্লক হেডকোয়ার্টার আনা হলো। মানে কি ধরনের বিভৎসতা, কি ধরনের যে ফেসিস্টিক চেহারা! হাসপাতালে ঢুকে পুলিশের সামনে, সেখানে আমাদের পার্টির বিলোনিয়া মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুদন দাসের ভাই ভজন দাস এবং আরো কয়েকজনকে দা কিরিচ দিয়ে হাসপাতালের ভিতরে গিয়ে আক্রমণ করল। এবং আবার সেই রাজনগর যে হাসপাতাল আক্রমণ করে থেমে নেই, যাতে আহতদের যাতে আরো উন্নত চিকিৎসার জন্য যাতে বের করে না আনা যায়, এই অ্যাম্বুলেন্স যাতে আসতে না পারে, এটা ঘেরাও করে রেখে দিল। তারপর রাত 2:30টায় কমরেড সুদন দাস এবং অন্যান্যরা সেখান থেকে কোনো রকমে তাদেরকে জিবি হসপিটালে ভর্তি করেছে। এখনো ভজন দাস এবং আরেকজন কি নাম জানি, ওই যে হাতে কূপ লেগেছে, হরে কৃষ্ণ সরকার, জিবির ট্রমা সেন্টারে গুরুতর আহত অবস্থায় সেখানে ভর্তি আছে, চিকিৎসিত হচ্ছেন। তো এগুলি কিসের ইঙ্গিত? হঠাৎ করে এগুলি বেড়ে গেলে করে, বিনা প্ররোচনায়, কোনো কারণ নেই। আপনাদের সামনে আমি এই যে বললাম মোহনপুর আজকে গিয়েছি, আমি তার বিবরণ দিচ্ছি, শুনলে অবাক হবেন। মোহনপুরে এমনিতেই প্রকাশ্যে আমাদের কোনো কর্মসূচি প্রতিপালন করা খুবই কঠিন, খুব ঘরোয়াভাবেই ছোট আকারেই সব করতে হয়। জনগণের সাথে আমাদের সম্পর্ক যা করার, এগুলো তো বন্ধ নেই, আমরা করছি। কিন্তু হঠাৎ করে কোনো এরকম কারণ নেই যে আমরা কোনো বড় জনসভা করেছি, বড় মিছিল করেছি, এর জন্য বিলুনিয়াতে যা হয়েছে বা ওই কমলপুর যা হয়েছে, সেটাও কোনো ঘটনা না। সেখানে গত 31 তারিখ সকাল 9টা থেকে 10টা, এই যে মোহনপুরের যে ব্লকের সামনে, এটাকে ঐরান চমনি বলে, 1 ঘন্টা যাবৎ সেখানে বাজারে তাণ্ডব। আমাদের একজন সমর্থক প্রবীর দেবনাথ, ও খুব অসুস্থ, সে ডাক্তার বিমল ভট্টাচার্য নামে একজন ডাক্তারের চেম্বারে গেছেন, সেখানে ঢুকে গিয়ে তাকে মারবে। আমি আজকে গেছি তার বাড়িতে, এই প্রবীর দেবনাথের বাড়িতে। প্রবীর দেবনাথ বললেন যে না, আমার প্রাণ বাঁচিয়েছে সেদিন ডাক্তার বিমল ভট্টাচার্য। তিনি তার চেম্বার থেকে বের হয়ে যদি না বলতেন যে না, আমার চেম্বারের ভেতরে সে একটা অসুস্থ রোগী, এবং সেখানে তাকে মারধর করা শুরু করেছে, এইভাবে তাকে মেরে ফেলবে, না আমি হতে দেব না। এরপরে মানুষ ছুটে আসলো, এরা সরে গেছে। সেখান থেকে বের হয়ে প্রায় আনুমানিক 10টা-15 মিনিট নাগাদ তারা গেল শনিতলা ঘুষপাড়াতে। সেখানে আমাদের সমর্থকদের বাড়িতে ভাঙচুর করা। ঘরে গিয়ে আমরা আজকে গেছি, প্রায় 80 বছরের বৃদ্ধা মা, তার কপালে কিরিচ ঠেকিয়ে বলছে, বুড়ি তোমার পোলা কই? কেন সিপিএম করে? সিপিএম করা যেত না? তোমার নাতিন রে তুলে নিয়ে যাবো গিয়া, বউরে তুলে নিয়ে যাবো গিয়া। এই বৃদ্ধা মা বলছেন, আরে আমার নাতিনের চাইতেও বোধহয় বয়স কম, এরা কিভাবে কথাগুলি বলে। ঘরে ঢুকে যাচ্ছে জোর করে। তারপর সেখান থেকে 10টা
55 নাগাদ গেছে হরিণাখলায়, সেখানে আর এক সমর্থকের বাড়িতে। তো স্বাভাবিক, যখন 50-60টা বাইক নিয়ে হাতে দা বল্লম কিরিচ নিয়ে সব যায়, মহিলারা তবু ঠিক আছে, সাহস করে, কিন্তু পুরুষরা তো একটু নমুনা দেখে একটু মানে সরে থাকার চেষ্টা করে। একই অবস্থা, একই রকমের খিস্তি খেউর। সেখান থেকে 11টা 15 নাগাদ গেল সেচুরিয়াতে আমাদের এক প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য তার বাড়িতে, এবং দরজা ঠেলে বাইরে 50-60 জন, ভিতরে 15-16 জন ঢুকে গেল দা এই অস্ত্র নিয়ে। আপনার স্বামী কোথায়? কেন সিপিএম করে? কালকেই মোহনপুরে গিয়ে বিজেপি অফিসে গিয়ে সারেন্ডার করতে হবে, সিপিএম করা যাবে না। সেখান থেকে 11টা 30 নাগাদ সেচুরিয়া বাজারে, সেখানে আর এক সমর্থকের বাড়িতে। এরকম আজকে আমরা গেছি সমস্ত বাড়িগুলোতে, ক্রনোলজিক্যালি মানে আনুমানিকভাবে তারা বলেছে প্রায় কোনোটা 11:15, কোনোটা 12:15, এইভাবে যে সেচুরিয়া থেকে কলকলিয়া, কলকলিয়া থেকে মোহনপুর, মোহনপুর থেকে বিজয়নগর, বিজয়নগর থেকে তিনঘরিয়া, সেখান থেকে কলাগাছিয়া, কলাগাছিয়া থেকে জগৎপুরে 2টা নাগাদ এই বাহিনীর তাণ্ডব শেষ হয়েছে। এবং সর্বত্র একই ধরনের অভিযোগ। মহিলারা সব বেরিয়ে আসলো, আশেপাশের মহিলারা সব ছুটে এসে বলল, এরকম তো দেখিনি আমরা কখনো। কি অপরাধ আমাদের? এসেই দরজা লাথি মারছে, গ্রিল ভাঙছে, রান্নাঘরে ঢুকে আসবাবপত্র, তৈজসপত্র এগুলাকে মাটিতে আছাড় মেরে ফেলছে, বলছে তোমার নাতনিকে নিয়ে যাব, তোমার মেয়েকে তুলে নিয়ে যাব। সিপিএম করা যাবে না, একমাত্র বিজেপি করতে হবে। আরো অদ্ভুত, এই বাহিনী তাদের মোটরসাইকেলে, প্রত্যেক মোটরসাইকেল একটা স্টিকার নাকি লেখা আছে নেশামুক্ত অভিযান। সেখানে গিয়ে বলছি আপনার ছেলে এই নেশার ট্যাবলেট বিক্রি করে, সে কই? আমরা নেশামুক্ত অভিযান করতে এসেছি। এবং এই যে 9টা থেকে 2টা, 10, 11, 12, 1, 2, 5 ঘন্টা, এখন প্রত্যেকের বাড়িতে 1-2টা করে মোবাইল আছে, সবাই থানাতে ফোন করেছে। মোহনপুর থানা, এই সিদাই থানা বা এদিকে এই অন্য কোনো থানা থেকে কোনো পুলিশ যায়নি। তো এই যদি হয় দিন দুপুরে, হ্যাঁ, এই জায়গায় আরেকটা অভিজ্ঞতাও বলবো। একটা বাড়িতে যখন গেছি, যে উঠানে 40-50 জন বা আরো একটু বেশি, ঘরের ভেতরে ঢুকে গেছে 10-15 জন, হাতে লাঠি সুটা। তো আমি এমনি বললাম, এরা লাঠি সুটা দা নিয়ে আসলো, মানে নানা রকমের অঙ্গভঙ্গি করলো, তো ইচ্ছা করলে তো ওনার স্বামী আরেক ঘরে ঢুকিয়ে রেখেছেন তিনি, মানে ইয়েতে কোথাও টয়লেটে, ইচ্ছা করলে তো ভেঙে মারতে পারত। তো এটাও আমার মনে হয়েছে এটা, যে এই যে প্রায় 100 জনের মতো লোক ওদিন যদি বাড়িঘর জ্বালিয়ে ছারখার করে দিত, এই যে গেট ভাঙ্গা, দরজা ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা এগুলো হয়েছে, কিন্তু তার চেয়ে আরো বেশি ক্ষতি করতে পারত, কারণ সমস্ত অস্ত্র তাদের হাতে মজুদ ছিল, কোনো বাধা নেই। অর্থাৎ এর চেয়ে বেশি মারাত্মক হতে হলো, কিন্তু হয়নি। অর্থাৎ বোঝা গেল যে সংখ্যায় 90-100 হলেও তার মধ্যে একটা অংশ ঠিক এরকম ভাবে
একটা ভয় দেখানো হোক, কিন্তু রক্তাক্ত হোক, কাউকে খুন করুক, এটা হয়তো একটা অংশ তারা চায়নি। এটা না হলে যেভাবে তারা করেছে সেদিন মারাত্মক ক্ষতি হতে পারত। তাহলে কেন হলো কথা এই কারণগুলি? এবং দেখা গেল এই যে সবটাই হলো শিক্ষামন্ত্রী রতনলাল নাথের নির্বাচনী ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ এটা অন্য নির্বাচনী ক্ষেত্রের প্রায় সীমানা, বামুটিয়ার সীমানা গেছে। বামুটিয়ার সীমানা, রাস্তা ওদিকে বামুটিয়ায় যায়নি, রাস্তার ওইদিকে হেজামারা এই মানে সিমনা বিধানসভা কেন্দ্র যায়নি, সেখানেও আমাদের সমর্থক আছে। এবং টার্গেট হলো শুধু মোহনপুর, যে রতনবাবু তার পায়ের তলার যে মাটি নেই, এই জুমলাগিরি করে কয়েকটা দপ্তরকে তো শেষ করেছে। আর আগের মতো, আগে যখন বিরোধী দল নেতা ছিলেন, স্বাভাবিক একটু বিরোধী দল নেতা সমস্ত ইস্যু নিয়ে কথা বলেন, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারতেন। এখন আর সেগুলো নেই। প্রতিদিন অসত্য ভাষণ এবং নানাভাবে মানুষকে হয়রানি করা ছাড়া তো কিছু করেন না। তো এই প্রমাদ গোনা শুরু করেছেন। কাজে আমি বলবো, এই যে 90-100টা ছেলে যারা এসব করলো, নিশ্চয়ই তারা দায়ী, তাদের বিরুদ্ধে পুলিশে অ্যাকশন নেওয়ার জন্য আমরা বলবো। কিন্তু আমি বলবো, এই 90-100 জন ছেলে যারা সেদিন এই 5 ঘন্টা ধরে এই হারমাদি করলো, তারা তো এরকম খারাপ ছেলে ছিল না, এরকম অপরাধ প্রবণতা তাদের মধ্যে আগে ছিল না। রতনলাল নাথরা তাদের পায়ের তলা থেকে মাটি চলে যাওয়ার পর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই যে আক্রমণের যে নমুনা আমি বললাম আপনাদেরকে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ঘটনাটা, এবং পুরোটাই একজন মনে হয়েছে আমাকে কোনো একজন মানে ইয়েতে কোন একটা অদৃশ্য হাত, দক্ষ কারিগর খুব নিখুঁতভাবে প্ল্যান করে দিয়েছে, ওখানে যাও, ওই বাড়িতে যাও, এই বাড়িতে এই কথা বলবে। তো আমি আপনাদের মাধ্যমে রতনবাবু এবং শাসক দলকে, তাদের কাছে আমরা বলতে চাই, এভাবে দিন যাবে না। এবং তার প্রমাণ পেলাম আজকে আরেকটা দিক থেকে, এই যে বয়স্কা মহিলা, গৃহবধূ, কলেজে পড়া যুবতী, স্কুলে পড়া মেয়ে বললেন আপনারা কি করেছেন? আমরা বলেছি আমরা দাঁড়িয়েছি দরজা খুলে, কারণ আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের তাদের তো পেলে এরা মারবে, কাজে আমরা দাঁড়িয়েছি। আমরা না দাঁড়ালে তো করতই। তো একটা সাইন আজকে এই মহিলাদের কথাবার্তার মধ্য দিয়ে একটা প্রত্যয় আমরা দেখলাম, একটা প্রত্যয়। আমরা দাঁড়িয়েছি, কারণ আমরা কোনো অন্যায় করিনি। আমরা সিপিএম এর সমর্থক, যখন সরকারে ছিলাম তখন এইভাবে কাউকে অন্যায় আমরা করিনি, বা এখনো কোনো অন্যায় কাজ তার সাথে আমরা যুক্ত হইনি। তারা অন্যায় করছে। তো এই হলো ঘটনা। তো এই সবটা নিয়ে আমি পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে লিখবো একটা, এই সমস্ত ঘটনা যে বললাম এগুলো আরও বিবরণ দিয়ে, এবং প্রত্যক্ষদর্শীরা, আক্রান্তরা যে নামগুলো বলেছে এই নামগুলো দিয়ে, যাতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। তার সাথে ওই জেলায়, ওই মহকুমাতে যে সমস্ত আধিকারিকরা আছেন,
তারও দায় এড়াতে পারেন না। এসডিপিইউ সাহেব, ওসি সাহেব, বড়বাবু, মেজবাবু, ছোটবাবু, তারও দায় এড়াতে পারেন না। এখন নাকি ওই বিট অফিসার, একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্ব দেওয়া আছে, মোটরসাইকেল দেওয়া আছে, বিট অফিসার। ত্রিপুরাজ্যের আরেক মানে কুখ্যাত ডিজি এখন নেই, তিনি এগুলি যখন ইন্ট্রোডিউস করেন বলতেন যে না, তো উসি কেন, এখন একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত অফিসার দিয়ে দিচ্ছি, মোটরসাইকেল নিয়ে তুরন্ত চলে যাবে। কোথায় সে বিট অফিসার, কোথায় সে উদ্যোগ? তো এই ঘটনাগুলি আজকে ঘটছে, যে আমি মনে করি এগুলো যে উপনির্বাচন, মূলত হলো উপনির্বাচন। মোহনপুরে উপনির্বাচন নেই, বিলোনিয়াতে উপনির্বাচন নেই, কিন্তু এই উপনির্বাচনকে কেন্দ্র করে সারা ত্রিপুরাজ্যের মধ্যে যে একটা এই গত 51-52 মাস ধরে প্রতারিত মানুষের যে ভিতরে একটা যে প্রতিবাদী মানসিকতা ক্রমশ চাউর হচ্ছে, শাসক দলে নেতা বদল করে সামাল দেওয়ার চেষ্টা করেও সামাল দিতে পারছে না, 4 জন প্রার্থী ঘোষণা করতে পারছে না এখনো। নিশ্চয়ই আজকে শেষের দিকে হয়তো করবে বা কালকে করবে। তো এই জায়গায় কিভাবে জনগণকে ঠেকিয়ে রাখা যায় এবং প্রধান বিরোধী দল সিপিআইএম তাকে কোণঠাসা করা যায়, এই কাজ তারা করেছে। তো এটাই বললাম আপনাদের মাধ্যমে যে আইন শৃঙ্খলার অবনতি অ্যালার্মিং। যদি আমরা সমস্ত অংশের তরফ থেকে যদি সোচ্চার না হই, এটা ত্রিপুরাজ্যকে এমনি শেষ করে দিয়েছে, আরো তলানিতে নিয়ে যাবে। এর বিরুদ্ধে সকলকে আমরা সোচ্চার হওয়া দরকার। কোনো যদি যুক্ত করার থাকে। নির্বাচনের আগে এটা কি পরিকল্পিত সন্ত্রাস? হ্যাঁ, নিশ্চয়ই, বললাম তো, পরিষ্কার। এই যে মোহনপুরে তো নির্বাচন না হয়েই মোহনপুরের মানে মুখিয়া এই কাজগুলি বলছি, আমি সেই